আমাদের প্রত্যাশা কি ছিল আর 5.5 মাসে আমরা কি পেয়েছি। সহজ ভাষায় যদি আমরা এই দেশের আপামর জনসাধারণের কথা ভাবি, তাহলে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে তাদের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদের পতন হয়ে একটা নতুন বাংলাদেশের পরিবেশ আমরা দেখতে পাব, যেখানে রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে থেকে মানুষ যেভাবে গত 1.5 দশক ধরে ধারাবাহিকভাবে গণতন্ত্র, ভোটের দাবিতে, মানবাধিকার প্রতিষ্ঠা, নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, সেই অধিকারগুলো পাবে এবং মানুষকে আর রাস্তায় লড়াই সংগ্রাম করতে হবে না তাদের দাবি দেওয়া নিয়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভ্যুত্থানের পরপরই বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর মানুষ, পেশার মানুষ তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে, ঘেরাও করছে। সেই পুরানো সময়ের মতোই, পুরানো চিত্রের মতোই কোথাও কোথাও পুলিশের সাথে পিকেটিং হচ্ছে, ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, টিয়ার সেল নিক্ষেপ হচ্ছে। কিন্তু এই চিত্রটা অন্তত আমরা এই 5 মাসের মানে এই 5.5 মাসে আসলে আমরা দেখতে চাই নাই। তো এটা ইন্ডিকেট করে যে স্বাভাবিকভাবে মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ হয় নাই, বরঞ্চ রাষ্ট্র সিস্টেম আগে যেভাবে চলছে এখনও একইভাবে চলছে। সবচেয়ে আমাদের ক্ষতি হয়েছে এই সরকারকে ঘিরে আমাদের সকলের যে প্রত্যাশা ছিল সেটা বড় রকমের হোঁচট খেয়েছে। এবং এটা এই সরকার প্রধান আমাদের সকলের শ্রদ্ধেয়, আমরা সম্মান করি। স্বাভাবিকভাবেই বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী একজন ব্যক্তি, আর একজন নোবেল বিজয়ী বাংলাদেশ আগামী 50 বছরে পায় কিনা আমরা জানি না। আমরা একজন পেয়েছিলাম, তার প্রতি আমাদের সেই আনকন্ডিশনাল সমর্থন, শ্রদ্ধা, ভালোবাসা ছিল। কিন্তু দুঃখজনক যে তার ভূমিকাতে আসলে আমরা হতাশ, আমরা মর্মাহত। জাতি তাকে এই জাতির সংকটকালীন সময়ে নেতৃত্বের ভার তুলে দিয়েছেন, কিন্তু তিনি দক্ষতার পরিচয় দেননি। তিনি জাতির পালস সঠিকভাবে বুঝতে পারেন নাই, যেটা তার ইন্টারভিউতে নিউজের সম্পাদক জনাব নুরুল কবিরের সাথে 40 মিনিটের ইন্টারভিউটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে রাষ্ট্র পরিচালনার, দেশ পরিচালনার ন্যূনতম প্রস্তুতি কিংবা চিন্তাভাবনা আমাদের শ্রদ্ধেয় স্যারের দায়িত্ব নেওয়ার পূর্বে কিংবা দায়িত্ব নেওয়ার সময় বোধহয় চিন্তাভাবনা করেন না। এবং গত কয়েক মাসের তার সরকারের যে মুভমেন্ট এবং তার সরকারের যে ভূমিকা সেটা জন আকাঙ্ক্ষার বিপরীত। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রক্ত দিয়ে, জীবন দিয়ে এই পরিবর্তন এনেছি। এই পরিবর্তনের পরে আমাদের প্রধানতম দাবি ছিল এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে, ছাত্র জনতার অভ্যুত্থানে যারা হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে, হত্যা চালিয়েছে, তাদের বিচার করা, তাদেরকে গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। কিন্তু গতকালকে আপনারা ইন্ডিয়ার একটি পত্রিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এই ফ্যাসিবাদের অন্যতম মাস্টারমাইন্ড আসাদুজ্জামান খান কামালের ইন্টারভিউ শুনেছেন। 5 তারিখের পরে 6-7 তারিখ পর্যন্ত তিনি দেশে ছিলেন, তারপরে নিরাপদে পালিয়ে গেছেন। এই সরকারের এই 5 মাসেও এই ফ্যাসিস্ট রেজিমের সাথে সংশ্লিষ্ট অনেক শীর্ষ নেতৃবৃন্দ রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে তারা নিরাপদে পালিয়ে গিয়েছেন। সরকারের যারা উপদেষ্টা পরিষদ, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজে নিয়োজিত, তারা টেরও পান নাই, পেয়েছেন, তারা জানতেন, কিন্তু তারা ব্যবস্থা নেন নাই। এই ধরনের বিপ্লবের পরে যেটা হয়, স্বাভাবিকভাবেই সরকারি চাকরি থেকে শুরু করে সচিবালয়, বিভিন্ন জায়গায় প্রয়োজনে রাতারাতি আপনার কয়েক হাজার মানুষকে স্যাক করা, তাদেরকে চাকরিচ্যুত করা। কয়জন মানুষকে চাকরিচ্যুত করেছে, কয়জন মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, আবার ব্যবস্থা নিবে কি? ব্যবস্থা নিতে গেলে দেখা যায় বিভিন্ন রকমের তদবির, সুপারিশ। আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছি, আমি দুঃশাসনের অবসানের বিরুদ্ধে লড়াই করেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছি, তারাই তলে তলে দল ভারী করার জন্য আওয়ামী লীগের লোকজন নিচ্ছি, এই আওয়ামী লুটেরা তন্ত্রের সহযোগী মাফিয়া এবং দুর্বৃত্তদেরকে সহযোগিতা করছি, পৃষ্ঠপোষকতা করছি। এস আলম নিয়ে খুব আলোচনা হচ্ছে বাংলাদেশে। এস আলমের সম্পত্তি ক্রয় করার নির্দেশ দেওয়া হচ্ছে, এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এস আলম বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে, সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছে। এখন তিনি বাংলাদেশে ফরেন ইনভেস্টর, তার নিরাপত্তা, তার সম্পত্তির নিরাপত্তা, তার ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশ সরকার লায়াবল থাকবে। আবার বাংলাদেশ সরকারই তাকে এইখানে থাকার পার্মানেন্ট রেসিডেন্স
গ্রান্ট করেছে। একদিকে তিনি বাংলাদেশ থেকে, ব্যাংক থেকে এই দেশের জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করে সিঙ্গাপুর, সাইপ্রাস, মালয়েশিয়া বিভিন্ন দেশে পাচার করেছেন। সেটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটি নিয়ে তথ্য দিচ্ছেন, পত্রপত্রিকা আসছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন, সেটার বিরুদ্ধে বাংলাদেশের যা করণীয় ব্যবস্থা না নিয়ে তলে তলে আবার তাকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এখানে রেসিডেন্স গ্রান্ট করেছেন যে তিনি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেন। বসুন্ধরা গ্রুপের দুর্বৃত্তদের সাথে বাংলাদেশের ইতিহাসে ভূমি দস্যু লুটেরাদের মধ্যে বসুন্ধরা হচ্ছে এই দেশের অন্যতম লুটেরা গোষ্ঠী, শিল্প গোষ্ঠী। সেই বসুন্ধরার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার? এখন পর্যন্ত ব্যবস্থা নিয়েছে? এমনকি শোনা যাচ্ছে এই সরকারের উপদেষ্টাদের সহযোগীরা কিংবা এই সরকারের লোকেরা সৌদি আরব গিয়ে বসুন্ধরার লোকের সাথে মিটিং করেছে, কারণ তাদের টাকা লাগবে। সরকারের লোকেরা দল বানাতে চায়, ক্ষমতায় যেতে চায়, কিন্তু তারা যদি আওয়ামী দুর্বৃত্তদের সহযোগিতা নিয়ে দল বানাতে চায়, ক্ষমতায় যেতে চায়, আওয়ামী দুর্বৃত্তদের অর্থ সম্পদের যদি তাদের নেতাকর্মীদেরকে দিয়ে সেভ করাতে চায়, সেটি খুব পরিণতি ভালো হবে না। আন্দোলন আমরাও করেছি, লড়াই আমরাও করেছি। এই গণ অধিকার পরিষদ হতে পারে একটি ছোট্ট সংগঠন, সারা বাংলাদেশের আনাচে কানাচে গণ অধিকার পরিষদের বার্তা পৌঁছে গেছে। ধারাবাহিকভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে। আমরা গর্ব করে বলতে পারি, বয়স রাজনৈতিক দলের অল্প হতে পারে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে গণ অধিকার পরিষদ একমাত্র রাজনৈতিক দল যারা ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সতের বিপরীতে রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে উত্থাপন করেছে, তৈরি করেছে, জনগণের সামনে উপস্থাপন করেছে। এই পরিবর্তনের পরে কত জনেরই তো কত কি পরিবর্তন হয়েছে। ছাত্র নেতৃবৃন্দকে আমরা চিনি, কর্মসূচির সময় 1500 টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে, তা এখন 7000 টাকার ইউনিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে 150 গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে। এদিকে ছাত্র নেতৃবৃন্দের মধ্যে মানুষের প্রত্যাশা ছিল ছাত্ররা নিজের সর্বস্বটুকু দিয়ে জাতির মুক্তির জন্য লড়াই করেছে, করবে।